শুল্ক যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় ধীরে চলার নীতিতে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক। ভারত পাকিস্তানে বৈষম্য রক্ষার তাগিদ। শিগগিরই রোহিঙ্গাদের তালিকা হালনাগাদে কাজ শুরু করবে প্রত্যাবাসন কমিশন। প্রস্তুত আরও 2টি ট্রানজিট সেন্টার। রাখাইনে শান্তি স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষের সঙ্গে কাজ করছে সরকার। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। 4 বছরে কমেছে 3 লাখেরও বেশি। নিবন্ধন করেও অনেকে দেয় না পরীক্ষা। বাল্যবিবাহ, শিশুশ্রমী ঝরে পড়ার কারণ। এবং ডিম মুরগির দাম কমতির বাজারে লোকসানে খামারিরা। কেজিতে 20-30 টাকা কমে ব্রয়লার বিক্রি। উৎপাদন বন্ধের হুঁশিয়ারি। চাহিদা যোগানের সঠিক হিসাব না থাকাকে দুষছে বিপিআইসিসি। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। অন্য প্রসঙ্গ, যুক্তরাষ্ট্র ছাড়াও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে সঠিক পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে নিজস্ব স্বার্থ রক্ষা করে মর্যাদাপূর্ণ সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার। মার্কিন ও পাকিস্তানি কূটনীতিকদের সফর সহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধীরে চলনীতি অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারলে তা ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। গত সপ্তাহের শেষ ভাগে 3 দিনের সফরে ঢাকায় আসেন 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। সচিব পর্যায়ের বৈঠকের পাশাপাশি উচ্চ প্রতিনিধি, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই মার্কিন প্রতিনিধি দল। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে এটিই প্রথম সফর। তাই এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়েছে উভয় পক্ষ। শুল্কনীতি ইস্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও 90 দিনের সময় চেয়ে ওয়াশিংটনে চিঠি পাঠিয়েছিল ঢাকা। সদ্য সমাপ্ত সফরেও একাধিকবার ট্যারিফ ও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের উদ্যোগের বিষয়ে জানানো হয় মার্কিন প্রতিনিধিদের। ধীরে চলার এই নীতিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। ভালো কৌশল বাংলাদেশ অবলম্বন করছে যে সরাসরি একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে সেই অনুযায়ী সরাসরি সাথে সাথেই পদক্ষেপ নেওয়ার জায়গা থেকে একটু সময় নিয়েছে। বাংলাদেশ যখন একটা প্রস্তাব রাখছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, সেটা আমরা দেখছি যে তাৎক্ষণিকভাবে সেটাকে নাকচ করে দেওয়া হয়নি। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে দূতাবাস আছে, আমাদের পার্মানেন্ট মিশন আছে, তাদের মাধ্যমে সে আলাপটা চালিয়ে যাওয়ার, কূটনৈতিক আলাপ চালিয়ে যাওয়ার একটা প্রয়োজনীয়তা থাকবে। আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয়েছে, আত্মসম্মান বোধ তৈরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্য, এবং যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে সকলের সাথে আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী। 5 আগস্টের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ আগ্রহী ভূমিকায় পাকিস্তান। বুধবার 15 বছর পর দ্বিপাক্ষিক বৈঠকে বসে 2 দেশের পররাষ্ট্র সচিব। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক, শিক্ষা, কৃষি ও সাংস্কৃতিক যোগাযোগে মনোযোগ প্রতিবেশীদের। তবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা কি ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের পরামর্শ, 2 প্রতিবেশীর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না, কারণ আমরা আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে, এবং সেখানে ভারতের সাথেও যেহেতু নিকট প্রতিবেশী, তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। হয় ভারতের সাথে নয় পাকিস্তানের সাথে তাদের সম্পর্কটা একটু বেশি গভীর হয়। তা এখন যদি 2 দেশের সাথেই অন্তর্বর্তীকালীন সরকার একটা সম্পর্ক তৈরি রাখতে পারে, এবং যেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, আবার ওই দেশ দুটোরও স্বার্থ সেখানে ক্ষুণ্ণ হয় না, সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের ফরেন পলিসির দিক থেকে একটা দিক নির্দেশনা দেবে। এছাড়াও মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকা ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নিজ দেশে ফিরতে রাজি রোহিঙ্গাদের তালিকা হালনাগাদ করতে যাচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। পাশাপাশি আরও 2টি ট্রানজিট সেন্টার ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে শিগগিরই বুঝে নেবে কর্তৃপক্ষ। জনপ্রতিনিধিরা বলছেন, প্রত্যাবাসন শুরু হলে সংকটমুক্ত হবে কক্সবাজারবাসী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, আগামী ঈদ রোহিঙ্গারা যেন নিজ দেশে উদযাপন করতে পারে সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রায় ৭.৫ বছর আগে ২০১৭ সালে মানবিক বিবেচনায় জাতিগত নিধনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। গণহত্যা ও নির্যাতনের মুখে নানা সময়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রাখাইনবাসীর সংখ্যা এখন ১৩ লাখের বেশি। উখিয়া ও টেকনাফে স্থানীয় বাসিন্দা রয়েছে ৫ লাখের কাছাকাছি। বিপরীতে রোহিঙ্গা জনগোষ্ঠী দ্বিগুণের কাছাকাছি। এতে নানামুখী সংকটে কক্সবাজারবাসী। রোহিঙ্গা এখন আমাদের জন্য একটা বিশাল ধরনের একটা বোঝা। তা আমরা মনে করি সরকার চাইলে, যেহেতু একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটি যাতে অব্যাহত থাকলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এটি বাস্তবায়িত হলে আমরা মনে করবো আমরা এই উখিয়াবাসী অর্থাৎ কক্সবাজারবাসী একটা বড় ধরনের বোঝা থেকে মুক্ত হবো বলে আমরা মনে করি। সম্প্রতি প্রথম পর্যায়ে ১,৮০,০০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে মিয়ানমার। তাই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে ট্রানজিট সেন্টার। নতুনভাবে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২টি ট্রানজিট সেন্টার হস্তান্তর হচ্ছে শীঘ্রই। টেকনাফ ও ঘুন্দুমে আগে থেকেই প্রস্তুত আছে ২টি। আর প্রত্যাবাসনের জন্য সম্মত রোহিঙ্গাদের তালিকা হালনাগাদ করার কথা বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। ১,৮০,০০০ বলছে, আমার বিশ্বাস এটি ২ লাখের উপরে যাবে। কারো বাচ্চা কাচ্চা জন্ম লাভ করেছে, তো এটির একটি হালনাগাদের ব্যবস্থা করতে হবে, কারণ বাচ্চা কাচ্চা ফেলে তো কেউ যাবে না। মিয়ানমারের জান্তা বাহিনী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও দেশটির রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি জানান, প্রত্যাবাসন নিয়ে জটিলতা থাকলেও আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গিয়ে যেন ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আমরা সব দরজা খোলা রেখেছি, সবার সঙ্গে আলাপ করছি, রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে ২০১৮ সাল থেকে নানা চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ, কিন্তু নানা অজুহাতে এখনও একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা। গত ৪ বছরে ব্যবধানে পরীক্ষার্থী কমেছে ৩ লাখেরও বেশি। চলতি বছরই পরীক্ষায় অংশ নেয়নি ১ লাখের মতো। এমনকি রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করেও অনেকেই বসছে না পরীক্ষার হলে। সাম্প্রতিক বছরগুলোতে পাশের হার বেশি থাকায় অনিয়মিত পরীক্ষার্থী হ্রাস পাওয়ায় কমেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা। তবে বাল্যবিবাহ ও শিশু শ্রমের কারণে পরীক্ষার্থীর সংখ্যা নিম্নগামী জানিয়ে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদের রিপোর্ট। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপের এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যার মাধ্যমে দেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যানের বিভিন্ন চিত্র ফুটে ওঠে। তবে গেল কয়েক বছর ধরেই ক্রমাগতভাবে এসএসসি পরীক্ষার্থী কমছে। শুধু তাই নয়, পরীক্ষার প্রাথমিক ধাপ রেজিস্ট্রেশন আর চূড়ান্ত ধাপ ফর্ম পূরণ করেও অনেকেই দিচ্ছে না পরীক্ষা। পরিসংখ্যানে দেখা যায় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল ২২,৪০,০০০। ৪ বছরের ব্যবধানে চলতি বছর ৩ লাখেরও বেশি পরীক্ষার্থী কমে তা ১৯,২৮,০০০-এ নেমেছে। আর শুধু গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় ১ লাখ। এছাড়া এবারের পরীক্ষার প্রথম দিনেই প্রায় ২৭,০০০ আর দ্বিতীয় দিনে ২৯,০০০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে বিগত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শতভাগ পাস দেখানোর যে রীতি ছিল, এর ফলে অনিয়মিত পরীক্ষার্থী কমে মোট পরীক্ষার্থী হ্রাস পেয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে পাসের হার অত্যন্ত বেশি হয়েছে। ফলে হয়েছে যে দুটো ক্যাটাগরি, অনিয়মিত এবং ইমপ্রুভমেন্ট, এই সংখ্যাটা অনেক কমে গেছে। তবে বোর্ডের এই বক্তব্যকেই পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসাবে দেখছেন না শিক্ষা বিশেষজ্ঞরা। ছেলেদের কাজে যোগদান আর মেয়েদের বাল্য বিয়েকে কারণ হিসাবে চিহ্নিত করেছেন এই বিশ্লেষক। রুরাল লেভেলে ইকোনমিক হার্ডশিপ বেড়ে গেছে, ফলে পরিবারগুলো তাদের পরীক্ষা দেওয়ার চাইতে শিক্ষার্থীকে কোনো কাজে যুক্ত করতে চাচ্ছে না। বিয়ে দেওয়ার পরে যেটি হচ্ছে যে একটি অংশ শ্বশুরবাড়ি বলছে যে বিয়ে স্কুলে যাওয়ারই দরকার নেই,
পরীক্ষা দেওয়ার দরকার নেই, ফলে সে রেজিস্ট্রেশন করুক বা আপনার ফর্ম ফিল আপ করুক, সে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা রোধে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের 9 মাস পার হলেও মোটের ওপর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন হয়েছে মাত্র 37%। এর মধ্যে বরাদ্দের মাত্র 2.25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আর কোনো অর্থই ব্যয় করেনি দুদক। তবে বরাদ্দের 80% অর্থ ফুরিয়ে এডিপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নের ধীর গতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারে যখন ব্যস্ত সারা দেশ, তখন বেশ খানিকটা ধীরে চলনীতিতে চলছে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর সর্বশেষ মাসিক প্রতিবেদন, মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 36.65%। এই হার করোনাকালীন বিশেষ সময়ের চেয়েও কম। এ সময় সবচেয়ে বেশি বাস্তবায়ন হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে। 9 মাসেই বরাদ্দের প্রায় 80% খরচ করেছে এই বিভাগ। এদিকে 9 মাসেও বরাদ্দের 1 টাকাও খরচ না করে নজির গড়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প বাস্তবায়নে দুর্দশার চিত্র স্পষ্ট স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে। বরাদ্দের মাত্র 2.29% ব্যয় হয়েছে এখানে। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে এমন বেহাল দশা। অর্থের অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচার, তো সেই বিষয়গুলো কঠোরভাবে বন্ধ করা হবে। তো এই কারণেই আসলে এই যে প্রকল্প বাস্তবায়নের ধীর গতি। বরাবরের মতো বছরের শেষ সময়ে এসেও এবার বাস্তবায়নে গতি বাড়বে না বলেও মনে করেন তারা, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বেসরকারি বিনিয়োগে ও কর্মসংস্থান সৃষ্টিতে। এডিপি বাস্তবায়ন করলে সেক্ষেত্রে কিন্তু অনেক কর্মসংস্থান হয় এবং যে অবকাঠামোগুলো তৈরি হয় সেটা কিন্তু প্রাইভেট সেক্টর সাপ্লাই করবে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারি আসলে সাপ্লাই দেবে। তো এই যে একটা বড় ক্যাপিটাল গুডের সাপ্লাই দেওয়া, তো সেটা যদি সীমিত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেসরকারি যে বিনিয়োগ সেটাও কিন্তু অনেকটা সীমিত হবে। চলতি অর্থ বছরে 1463টি প্রকল্প বাস্তবায়নে মূল এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 2,26,165 কোটি টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের 60 থেকে 80% ভবন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বেশিরভাগ ভবনেরই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বহুতল ভবনে গড়ে ওঠা রেস্তোরাঁ, যেখানে রান্নার কাজে ব্যবহার হচ্ছে শত শত গ্যাস সিলিন্ডার। সাখাওয়াত টিপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথ বিল্ডিং কোড মানা হয় না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ডিজাইন অনুমোদন নিলেও মালিকেরা ইচ্ছে মতো নির্মাণ করেন বহুতল ভবন। নিয়ম অনুযায়ী নির্মাণকালে ভবনে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপনের কথা থাকলেও তা অনুপস্থিত। প্রায় 80% আপনার আবাসিক ভবন ওনারা অগ্নি ঝুঁকির মধ্যে আছে, কেননা এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেগুলো ভবন করার সময়ে এগুলো করার কথা, সেই জিনিসগুলো তা ওনারা করছেন না। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার সংকট। এর মাঝে অনেক বহুতল ভবনে গড়ে উঠেছে একের পর এক রেস্টুরেন্ট, যেখানে রান্নার কাজে ব্যবহার হচ্ছে শত শত গ্যাস সিলিন্ডার। বড় বিপর্যয় ঠেকাতে এখনই তদারকির তাগিদ সংশ্লিষ্টদের। অগ্নি নির্বাপনের যে আলাদা স্টেয়ার, যেটা আলাদা তো স্টেয়ার থাকা দরকার, সেটা নেই। সেই নিরাপত্তা ডোর যেটা আচ্ছা, অগ্নি নির্বাপনের যেটা 2 ঘন্টা অ্যালার্মিং যেটা করতে পারে, সেই ডোরও কিন্তু কেউ ইউজ করছে না। ভবন নির্মাণকালে সব বিষয় তদারকিতে সিডিএর পাশাপাশি ফায়ার সার্ভিসের দায়িত্ব থাকলেও রয়েছে সমন্বয়হীনতা। আর তাই সরকারি সংস্থাগুলো দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। আমরা প্রতিটা বিল্ডিংয়ে অনুদান দেওয়ার ক্ষেত্রে 10 তলা থেকে 10 তলার উপরেরগুলো এগুলো ফায়ারের একটা ক্লিয়ারেন্স লাগে, মানে ফায়ারের ক্লিয়ারেন্সটা আনতে হয়। আনলে তার সে কিন্তু প্ল্যান পায়। আমরা কিন্তু কন্ডিশন ওটা লেখা থাকে যে ফায়ার, কিন্তু ওদের সঙ্গে দেখা যাচ্ছে যে তারা ফায়ারের কোনো ভূমিকা নেয়, ফায়ারের কোনো ছাড়পত্র তারা আনতে পারে না। 60 বর্গ মাইল আয়তনের চট্টগ্রাম মহানগরে বর্তমানে সিডিএর অনুমোদিত 4,01,721টি বহুতল ভবন রয়েছে। অগ্নিঝুঁকি কমাতে বহুতল ভবনগুলো থেকে যেমন রেস্টুরেন্ট সরাতে হবে, তেমনি স্থাপন করতে হবে অত্যাধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র। একই সাথে
সমন্বয় করতে হবে সিডিএ, ফায়ার সার্ভিস সহ সরকারি সেবা সংস্থাগুলোর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বেড়েছে মামলার জট। প্রায় ৩,৩০০ মামলার মধ্যে ধর্ষণ মামলা ৩৩৮টি। বিচারের দীর্ঘসূত্রতার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে আইন সংশোধন হওয়ায় এখন থেকে মামলার দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা রাষ্ট্রপক্ষের কৌঁসুলির। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লায় দিনে দিনে বাড়ছে নারী ও শিশু নির্যাতন, আদালতে বাড়ছে মামলার জট। বিচারের আশায় বছরের পর বছর ঘুরছেন অনেকে। কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তথ্য মতে ২০১৬ সাল থেকে চলতি বছরের ১২ মার্চ পর্যন্ত জেলায় ২,৯২৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, আর ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৩৮টি। অথচ মামলার জটের কারণে ন্যায় বিচার পেতে বছরের পর বছর আদালতে ঘুরপাক খাচ্ছেন অনেক ভুক্তভোগী। মামলা শেষ হচ্ছে, সে মামলা দিচ্ছে, মামলা শেষ হচ্ছে, সে অপদস্থ করছে। আমরা বাঁচতে চাই, মা ছেলে বোনার থেকে আমরা মুক্তি চাই। জজ সাহেবের অপেক্ষা করতেছি, 11:30টাতে কোর্ট উঠবে, এরপরে হয়তো দুপক্ষের উপস্থিতিতে আরেকবার তারিখ পূর্ব চলে যাবো। এই এত ফরানি আমার না করে আমার একটা মুক্তির দাবি চাইছি। বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী শিশু নির্যাতন ও ধর্ষণ কমছে না বলে মনে করেন নাগরিক প্রতিনিধিরা। তখন কোনো বিচার হতো না এবং আসল আসামিকে আড়াল করার জন্য অনেক তৎপর ছিল তারা, যে কারণে কোনো বিচার হয় নাই। দর্শক তার যাতে ফাঁসি হয় এটা, এবং খুব দ্রুত যেন সেটা কার্যকর হয়। দেশের নারীকে বাঁচানোর জন্য যে মামলাগুলি আছে সেই মামলাগুলি দ্রুত শেষ করার জন্য এবং কঠোর আইন দিয়ে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। তবে আইন সংশোধন হওয়ায় এখন থেকে এসব মামলার দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা রাষ্ট্রপক্ষের কৌঁসুলির। বর্তমান যে নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশ 2025 যেটা হয়েছে, সেখানে ভার্চুয়াল সাক্ষী নেওয়ার একটা প্রভিশন যুক্ত করা হয়েছে। এই অধ্যাদেশটি যদি যথাযথভাবে বাস্তবায়ন হয়, কিছু ত্রুটি বিচ্যুতি তো আছেই, সব কিছু মিলিয়ে আমরা আশা করব মামলার বিচার কার্য ত্বরান্বিত হবে। কুমিল্লার 3টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বর্তমানে ৩,২৬৬টি মামলা চলমান। সময় সংবাদ, কুমিল্লা। মুরগির দাম কমতির বাজারে ক্রেতা স্বস্তি পেলেও কোণঠাসা অবস্থায় প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের চেয়ে কেজিতে ২০-৩০ টাকা কম দামে ব্রয়লার বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের। এ অবস্থায় ১ মে থেকে খামারে বিনিয়োগ বন্ধের হুমকিও দিয়েছেন তারা। এ খাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসি বলছে, চাহিদা যোগানের সঠিক হিসাব না থাকাই এ পরিস্থিতির কারণ। আর প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ভোক্তা খামারির স্বার্থ রক্ষায় বিশেষ নজর রয়েছে তাদের। দামপর্তির বাজারে রাজধানীতে 1 কেজি ব্রয়লার মিলছে 160 থেকে 170 টাকায়। উচ্চ মূল্যের নিত্যপণ্যের বাজারে তাই মুরগি কিনে বেশ স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। গত সপ্তাহে দাম তুলে এই সপ্তাহে তার সাথে কম বিদায় কাস্টমারের চাহিদা একটু বেশি। এরকম যদি থাকে তাহলে জনসাধারণ কিনে খাইতে পারবে। তবে ক্রেতাদের এই স্বস্তিতে বড় সংকটে পড়তে যাচ্ছে মুরগির বাজার। জাতীয় এই ক্রীড়াবিদ ও পোল্ট্রি খাতের এই উদ্যোক্তার সঙ্গে কথা বলে মিলছে এমনই আভাস। তাদের দাবি, উৎপাদন খরচের বেশ কমে খামার থেকে মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এমন লোকসানের হিসাব টেনে বেশি দিন চলা সম্ভব নয় বলেও জানান তিনি। ব্রয়লারটা বিক্রি করতে হচ্ছে প্রতি কেজিতে 25 থেকে 30 টাকা লস, এবং হলো যে আপনার ডিম বিক্রি করতে হচ্ছে প্রতি ডিমে 2 টাকা থেকে 2.5 টাকা লস। পোলট্রি ইউনিট আপনার ম্যানেজমেন্ট যে একটা সেক্টর তৈরি করতে হবে, ক্রাইসিস ম্যানেজমেন্ট সেক্টর, কি করে এই পোলট্রি শিল্পকে বাঁচানো যায়। লোকসানি হিসাব মেলাতে না পেরে আগামী 1 মে থেকে খামারে নতুন করে বাচ্চা না তোলার ঘোষণা দিয়েছেন খামারিরা। সরকার যদি আমাদের দাবিগুলো আশ্বস্ত করে, পুঁজির নিরাপদ দিতে পারে, তাহলে আমরা প্রান্তিক খামার চালু রাখবো। তা না হলে আমরা নতুন করে খামারে বাচ্চা তুলব না। এদিকে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারের কাছে মুরগির মাংস ও একদিনের বাচ্চার চাহিদা যোগানের সঠিক হিসেব না থাকাকে দায়ী করছে এ খাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসি। অবশ্যই সারা বছরের সাপ্লাইটা স্টেবল হতে হবে। যখন সবকিছু ডকুমেন্টেশনের আন্ডারে আসে তখন কিন্তু প্ল্যান করা যায়। একটা খামার রেজিস্ট্রেশন হলো ভালো কথা, পরের বছর যদি রিনিউ না করতে আসে তাহলে বুঝবে খামারটা নাই। বাট আমি তো শিওর না যে খামারটা আছে কি নাই। আমার তো একটা এনশিওর্ড হতে হবে যে খামারটা আছে। কোনো প্ল্যানিং আসলে করা যাচ্ছে না প্রপারলি এই তার তথ্যগুলো না থাকাতে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ভোক্তা খামারির স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিয়েই কাজ করছেন তারা। এই উঠানামা কিংবা এক জায়গায় খামারি লস লাভের বিষয়টা
এটা আসলে একটু বিশ্লেষণ করা খুব কঠিন। খামারে সাস্টেন করলেই বাজারে যে অস্থিরতাটা এই জায়গাটায় আমরা মিনিমাইজ করতে পারবো। সুতরাং তখন যেটা হবে উইন উইন সিচুয়েশন, যে খামারিও লাভবান হবে, ভোক্তাও লাভবান হবে। এই জায়গাটা আমাদের বেশ গুরুত্ব সহকারে আমরা দেখার চেষ্টা করছি। গত বছর এ সময় রাজধানীর বাজারে 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 210 থেকে 230 টাকায়। বর্তমান মূল্যের চেয়ে যা 45 থেকে 60 টাকা বেশি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 600 জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে যাত্রাবাড়ি সহ কয়েকটি স্থানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর মহাসড়কগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 600 জন কর্মী নিয়ে কিন্তু পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। এই মুহূর্তে আমরা যাত্রাবাড়ি এলাকায় রয়েছি, সেখানে পরিদর্শনে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জেলা প্রশাসক যিনি রয়েছেন, তিনি পরিদর্শনে এসেছেন। মহাসড়ক যেটি রয়েছে যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতুর দিকে যেতে মাওয়া রাস্তা, যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মাঝখানে এবং সড়কের দুই পাশে যেই ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে। মূলত রোডস অ্যান্ড হাইওয়ের এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইজনের সমন্বয়ে কিন্তু হচ্ছে যে এই অভিযানটি বা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে বলে যেমনটা আসলে জানানো হয়েছে। তবে সিটি কর্পোরেশনের প্রায় এই যাত্রাবাড়ি এলাকা থেকে বিভিন্ন জায়গায় এক কথা 10 কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু এই আজকের যে কার্যক্রম সেটি পরিচালনা করা হচ্ছে। যেমনটা বলা হচ্ছে যে এই সড়কে বিভিন্ন সময় বৃষ্টি বা বিভিন্ন ধুলাবালির কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ময়লাগুলো সৃষ্টি হয় বা সাধারণ মানুষকে আসলে বিপাকে পড়তে হয়, সেটি দূর করতে আসলে তাদের যেই অভিযান কার্যক্রম সেটি আসলে আজকে চলমান রয়েছে। সকাল থেকে শুরু করেছে 7:30 থেকে শুরু করে এখন প্রায় 8:30 বাজছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে। তারা যেমনটা বলছেন যে এই পুরো সড়কটা আসলে মূলত রোডস অ্যান্ড হাইওয়ে থাকলেও তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এর পাশাপাশি যে ধুলোবালি আসলে ঢাকার যে বায়ু দূষণটা রয়েছে, পরিবেশের যে ত্রুটিটা, পরিবেশের যে নষ্টের যে মূল কারণ আসলে ধুলোবালি, সেটি নিরসন করতে বা সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তিটা আসলে দূর করতে তারা এই অভিযান মূলত পরিচালনা করছেন বলে আসলে যেমনটি তারা বলছিলেন। তো এক কথা যদি বলতে যাই, রাজধানীর শুধুমাত্র এই যাত্রাবাড়ি টোল প্লাজা এলাকায় এই মুহূর্তে কার্যক্রম চলছে। এছাড়া ঠিক সোজা যেই 10 কিলোমিটার রয়েছে সেই 10 কিলোমিটার জুড়ে কিন্তু এই বিভিন্ন জায়গায় প্রায় 600 জন কর্মী এখন কাজ করছে। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। 30 বছর পর বন্ধ হলো বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্সের চিড়িয়াখানা। সেখান থেকে 10টি বন্য প্রাণী উদ্ধার করে স্থানান্তর করা হয়েছে কক্সবাজারের ডুলা হাজরা সাফারি পার্কে। প্রাণীগুলোকে যথাযথ লালন পালন না করায় অসুস্থ হয়ে পড়েছে বলে জানান চিকিৎসকরা। এনে জাকিরের রিপোর্ট। বান্দরবানের বিভিন্ন বন ও পাহাড় থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণী সংরক্ষণের জন্য রাখা হতো মেঘলা পর্যটন কমপ্লেক্সের চিড়িয়াখানায়। এমনকি পর্যটকদের প্রদর্শনের জন্য সেগুলোকে বন্দি করা হতো খাঁচায়। দীর্ঘদিন ধরে প্রাণীগুলোকে লালন পালন করে আসছিল জেলা প্রশাসন। সম্প্রতি চিড়িয়াখানাটিতে ভাল্লুক অসুস্থ হয়ে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে জেলা আদালত গত 10 মার্চ স্বপ্রণোদিত হয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। গত 16 এপ্রিল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ একটি প্রতিনিধি দল চিড়িয়াখানায় গিয়ে মোট 10টি প্রাণী উদ্ধার করে কক্সবাজারের টুলা হাজারা সাফারি পার্কে স্থানান্তর করেন। এতে খুশি পরিবেশবাদীরা। তাদেরকে উদ্ধার করার জন্য যে পরিকল্পনাটা সরকার নিয়েছে বা সেভ দ্য নেচারের যে কর্মকর্তারা এবং বিভিন্ন জুডিশিয়াল স্যারেরা যে ব্যবস্থাটা নিয়েছে ওটার জন্য আমরা যথেষ্ট খুশি। এটা অবৈধ চিড়িয়াখানা ছিল, সরকারের কোনো লাইসেন্স বৈধতা ছিল না এবং এখানে কোনো চিড়িয়াখানা গড়ে উঠুক আগামীতে, সেটা আমরা চাই না। প্রাণীগুলোকে যথাযথ লালন পালন না করায় অসুস্থ হয়ে পড়েছে বলে জানান প্রাণী চিকিৎসকরা। আর চিড়িয়াখানায় বন্যপ্রাণী সংরক্ষণের অনুমতিও ছিল না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যেখানে সানলাইট একটু থাকে সেখানে আপনার বিভিন্ন ধরনের জীবাণু কম থাকে এবং ভেন্টিলেশনের যে বিষয়টা এটাও কিন্তু এখানে ভালো ছিল না, যার কারণে পানিটা ফ্লোরটা বেশিরভাগ সময়ই ভেজা ছিল, ফ্লোরটাও কিন্তু স্মুথ ছিল না। দেশীয় প্রজাতির প্রাণী এটা রাখার অধিকার কারণ নেই, তো সুতরাং এটা সেই হিসেবে বলতে গেলে আইনত অবৈধ। 1994 সাল থেকে মেঘলা পর্যটন কমপ্লেক্সের চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী সংরক্ষণ করে আসছিল বান্দরবান জেলা প্রশাসন। এন এ জাকির,
সময় সংবাদ, বান্দরবান। হ্রদ পাহাড়ের মিতালি উপভোগ করতে প্রতি বছর রাঙামাটিতে ভিড় করেন লাখো পর্যটক। তবে পর্যটক বহনকারী অধিকাংশ বোটেই নেই লাইফ জ্যাকেট। ঝুঁকি নিয়ে নৌ ভ্রমণ করছেন ভ্রমণ পিপাসুরা। বিষয়টি সমাধানে কাজ করার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নোয়াখালীর বাসিন্দা শরীফ হোসেন পরিবার ও স্বজন সহ 20 জনের সদস্য নিয়ে বেড়াতে এসেছেন রাঙামাটি, যেখানে নারী পুরুষের সঙ্গে রয়েছেন শিশুরাও। হ্রদ পাহাড়ের রূপ উপভোগ করতে বোটে চড়েছেন তারা, কিন্তু সেই বোটে নেই কোনো লাইফ জ্যাকেট, কিন্তু তখনও বয়ে চলেছে দমকা হাওয়া। এখানেই শেষ নয়, ঘাটে নোঙর করা বেশিরভাগ বোটেরই একই অবস্থা। দৃশ্যমান কোনো স্থানে নেই লাইফ জ্যাকেট বা জীবন রক্ষাকারী অন্য কোনো সরঞ্জাম। কয়েকটি বোটে যাও দেখা গেল সেগুলো অনেকটাই ব্যবহার অনুপযোগী। চলছে বৈশাখ মাস, মুহূর্তেই পাল্টে যায় প্রকৃতি। শান্ত এই নীল জলরাশি হয়ে ওঠে অশান্ত। বোট ডুবে শঙ্কা জাগায় প্রাণহানির। তাই পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখার দাবি পর্যটকদের। অনেক লোক বোটে উঠাইতেছে, লাইফ জ্যাকেট থাকা দরকার। বোটের মধ্যে কোনো লাইফ জ্যাকেট ছিল না, যদি কোনো বিপজ্জনক ঘটনা ঘটে যায় তখন আমরা বিপদের সম্মুখীন হতে পারি। লাগলে আমরা লাইফ জ্যাকেট দেই, আমাদের বুট আর ফাঁসে আছে। ওই লাইফ জ্যাকেট সব আছে, জ্যাকেট থাকবে না কেন, বর্ষার সময় না। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানালেন টুরিস্ট পুলিশের কর্মকর্তা। টুরিস্ট পুলিশ প্রত্যেকটা বোট মালিক এবং ড্রাইভারদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তারা প্রত্যেকটা বোটে লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সামগ্রী রাখবেন। রাঙামাটিতে 6টি সমিতির অধীনে প্রায় 1,500 টুরিস্ট বোট রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সকালের সময়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে পিছু হটবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা অবাস্তব। এই টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি সই করেছে কিয়েভ। এদিকে অব্যাহত আছে মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা। এতে ইউক্রেনে নিহত হয়েছেন অন্তত 7 জন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতেই মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত এই সংঘাতের মীমাংসা না হলে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ সময় দেশ দুটিকে বোকা বলে আখ্যায়িত করেন তিনি। বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, তাই এই আলোচনায় অযথা সময় নষ্ট করবে না হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, দিন কয়েকের মধ্যেই যদি যুদ্ধ বন্ধের বাস্তব সম্ভাবনা না দেখা যায় তাহলে যুক্তরাষ্ট্র আর এগোবে না। এদিকে রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুদ্ধবিরতি আলোচনা বর্তমানে অবাস্তব। চলমান এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করেছে কিয়েভ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সোভিডেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুই দেশের যৌথ উদ্যোগে চুক্তির চূড়ান্ত খসড়া তৈরির কাজ চলছে। একই সঙ্গে ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠনের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তিটি আগামী 24 এপ্রিল স্বাক্ষর হবে। এদিকে ইউক্রেন দাবি করেছে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়াতেই অস্ত্র তৈরি করছে। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা কারো পক্ষ নেয় না এবং শুধু শান্তি প্রচেষ্টায় ভূমিকা রাখছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাতা ফাঁদে এবার নিজেরাই ধরাশয়ী ভারত। নারী বিশ্বকাপ আয়োজনে নতুন করে বিপাকে বিসিসিআই। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান কোয়ালিফাই করায় পূর্বের শর্তানুসারে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। হাতে মোট 4 মাস সময় থাকায় জানিয়ে লজিস্টিক্যাল চ্যালেঞ্জের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্বল্প সময়ের মধ্যে তাদের ঠিক করতে হবে যাতায়াত, আবাসন সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, সম্প্রচার সহ আরও বেশ কিছু বিষয়, যাতে হবে বাড়তি খরচ। সংকটগুলো পরিচিত, তবে কুশীলবে এসেছে পরিবর্তন। এবার বেকায়দায় বিসিসিআই, স্মিত হাসি পিসিবির। রাজনৈতিক বৈরিতায় 2008 সালের পর আর পাকিস্তান সফরে যায়নি মেন ইন ব্লো। তবে এই সময় ভারতে গিয়ে ওয়ানডে আর টি20 বিশ্বকাপ খেলে এসেছে পাকিস্তান। কিন্তু দৃশ্যপট পাল্টে যায় গেল এশিয়া কাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের একঘেয়েমি আর মোদী সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় এই দুটো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যায়নি টিম ইন্ডিয়া।
পাকিস্তান মূল আয়োজক হওয়া সত্ত্বেও ভারতীয় দল নিজেদের সবগুলো ম্যাচে খেলেছিল দুবাইয়ে। তখনই আইসিসির মধ্যস্থতায় ঠিক হয় 2027 সাল পর্যন্ত ভারতে হওয়া বৈশ্বিক আসর খেলতে পাকিস্তানের কোনো দল, সেটা নারী কিংবা পুরুষ, সে দেশে যাবে না। চলতি বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও 2026-এর টি-20 বিশ্বকাপের স্বাগতিক বিসিসিআই। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ হবে ভারতের 5 ভেন্যুতে: মুল্লানপুর, রায়পুর, ইন্দোর, তিরুবনন্তপুর ও বিশাখাপট্টনম। তবে থাইল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে পাকিস্তান মূল পর্বে জায়গা করে নেওয়ায় বিপত্তি বেড়েছে বিসিসিআই এর। কারণ চুক্তি অনুযায়ী এবার হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দেশে ফাতিমা সানারা খেলতে যাবে না। তাদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু হাতে বাকি মোটে 4 মাস। এই স্বল্প সময়ের মধ্যে নতুন করে ভেন্যু চূড়ান্ত করা একটা বড় চ্যালেঞ্জ ভারতীয় বোর্ডের। তার চাইতেও বড় চ্যালেঞ্জ যাতায়াত, আবাসন সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা আর সম্প্রচার। তাতে বাড়তি খরচ বাড়বে বিসিসিআই, যা হবে তাদের জন্য মাথা ব্যথার কারণ। এখানেই শেষ নয়। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বিশ্বকাপে অংশ নিয়ে 8 দলের সবাই একবার করে মুখোমুখি হবে নিজেদের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে ভারতের সেই ম্যাচটিও হবে নিরপেক্ষ ভেন্যুতে। আর পাকিস্তান যদি ফাইনালে ওঠে তবে 26 অক্টোবরের ফাইনাল মুল্লানপুরে না হয়ে হবে ভারতের বাইরে। বিসিসিআই কোনো কারণে এই চুক্তি না মানলে পিসিবি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভারতের বিপক্ষে চুক্তি ভঙ্গের মামলাও করতে পারবে। মাহবুব রিমন, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুল্ক যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় ধীরে চলার নীতিতে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক। ভারত পাকিস্তানে ভারসাম্য রক্ষার তাগিদ। এবং শিগগিরই রোহিঙ্গাদের তালিকা হালনাগাদে কাজ শুরু করবে প্রত্যাবাসন কমিশন। প্রস্তুত আরও 2টি ট্রানজিট সেন্টার। রাখাইনে শান্তি স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষের সঙ্গে কাজ করছে সরকার। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।